এবার আমরা চলো দেখে নিই স্ট্যান্জা 1টা কি বলা হয়েছে। স্ট্যান্জা 1-এ বলা আছে, দেখো, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। কবি শুরুতেই একটা অ্যাসারশন দিচ্ছেন, উক্তি দিচ্ছেন। কি বলছেন? একটা গাছকে কাটতে অনেকটা সময় লেগে যায়, বড় অধৈর্যকর ব্যাপার। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, শুধুমাত্র ছুরির একটা ছোট আঘাত, মানে একটা ছুরি নিয়ে গিয়ে যদি তুমি একটা বড় বৃক্ষ, আমি ছোটখাটো ওই লতা পাতাদের বলছি না, ইমাজিন করবে এই কবিতাটা পড়ার সময় যে তুমি একটা বট গাছ কাটছো, হ্যাঁ, বা যে কোনো একটা বড় গাছ কাটছো, বৃক্ষ গাছ কাটছো, সেইভাবে কবিতাটা পড়বে। কবি বলছে শুধুমাত্র একটা ছুরি নিয়ে গিয়ে তুমি একটা বট গাছে আঘাত করলে না, না, উইল ডু ইট, অর্থাৎ আগে নট আছে, অর্থাৎ উইল নট ডু ইট, করতে পারবে না। একটা ছুরির আঘাতে তুমি এত বড় গাছটাকে কাটতে পারবে না। কবি কি যুক্তি দিচ্ছেন কেন কাটতে পারবেন না? ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। কনজিউমিং মানে শোষণ করে, দ্য আর্থ পৃথিবীকে, এবার এখানে পৃথিবীকে বলতে মাটিকে বোঝানো হয়েছে, হ্যাঁ, কারণ আর্থের ই দেখো ছোট হাতের আছে, অর্থাৎ মাটির যে রস, ভূমির যে রস, তাকে শোষণ করে এটা ধীরে ধীরে বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, এবং এর থেকে বাইরে বেরিয়ে এসছে, এর থেকে বলতে ভূমির থেকে, মাটির থেকে, এবং বড় হয়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক, এবং ভূত্বক থেকে এর খাদ্য সংগ্রহ করেছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর ধরে সূর্যালোক অ্যাবজর্ব করেছে, শোষণ করেছে। ওয়াটার, জল শোষণ করেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপোরাস হাইট স্পাউটিং লিভস, এবং এর যে লেপোরাস হাইট, এখানে লেপোরাস হাইট বলতে গাছের ছালকে বোঝানো হয়েছে, ওকে। আর লেপোরাস জিনিসটাকে আমি পরে বলছি, আগে লেপোরাস হাইটটার তলায় দাগ দাও, দিয়ে লিখে নাও দ্য বার্ক অফ ট্রি, বা শুধু বার্ক বলে লেখো, BARK, বার্ক মানে গাছের ছাল। এবং এইভাবে অর্থাৎ সূর্যালোক শোষণ করে, জল শোষণ করে, ভূত্বক থেকে পুষ্টিরস শোষণ করে, এর যে লেপোরাস হাইট অর্থাৎ এর যে বার্ক বা গাছের ছাল, সেখান থেকে বেরিয়ে এসেছে স্পাউটিং লিভস, অর্থাৎ স্পাউটিং মানে গজিয়ে ওঠা, অ্যাকচুয়ালি লিভস মানে পাতা, অর্থাৎ গাছের কাণ্ড থেকে গাছের ছালকে ভেদ করেই তো গাছের পাতা বের হয়। যে কোনো গাছের ডালে দেখবে পাতারা গাছের ছাল ভেদ করিয়ে আসছে, ছাল যদি ভেদ না করতো তাহলে পাতা গজাতো কি করে। অর্থাৎ ফার্স্ট স্ট্যান্জায় কবি বলছেন যে দেখো বাবা, গাছ তো তুমি হত্যা করবে, একটা গাছকে হত্যা করা এত সোজা নয়। গেলাম আর টুক করে এক কথায় হত্যা করে দিয়ে চলে এলাম, না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। মানে এইভাবে হত্যা করা যায় না গাছকে। তুমি একটা ছুরি নিয়ে গেলে একটা বট গাছ কাটতে হবে না, তুমি পারবে না, ইট ইজ ইম্পসিবল, ওকে। তাহলে এটা তোমার পক্ষে সম্ভব নয়। কারণটা কি? কারণ এই যে গাছ, সে তো আর একদিনে বেড়ে ওঠেনি। যে জিনিস যত দ্রুত বেড়ে উঠবে বা যে জিনিস যত দ্রুত গড়ে উঠবে, সে জিনিস তত দ্রুত ধ্বংস হবে। একই কথা তোমরা সায়েন্সেও পড়ো, যে বস্তু যত দ্রুত উত্তপ্ত হয় সে বস্তু তত দ্রুত শীতল হয়। এ কথা আমরা সায়েন্সেও পড়েছি বহুদিন আগে। তাই বাকি জিনিসের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা সত্য, উদ্ভিদের ক্ষেত্রেও সত্য। উদ্ভিদ যেহেতু একদিনে ঝড়াম করে বড় হয়ে উঠছে না, বা যে উদ্ভিদগুলো একদিনে বা দুদিনে তাড়াতাড়ি বড় হয়, যেমন ধরো যদি আমি কলা গাছের কথা বলি, কলা গাছ 1 বর্ষজীবী উদ্ভিদ, তাড়াতাড়ি বড় হয় দেখবে, এবং খুব তাড়াতাড়ি ফলন দিয়ে সে আবার নষ্টও হয়ে যায়। একবার ফলন দেয় তারপর নষ্ট হয়ে যায়। কিন্তু একটা বট গাছের কথা পাবো, এ তো একদিনে বড় হয়ে ওঠে না, দীর্ঘকাল ধরে ধীরে ধীরে বহু রোদ, জল, ঝড় সব কিছুকে সামলে কিন্তু বড় হয়ে ওঠে। এবং সেই কথাটাই কবি প্রথম স্ট্যান্জায় বলছেন, কারণ এই গাছ দিনের পর দিন ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, এই ভূত্বক থেকে পুষ্টিরস শোষণ করেছে, সূর্যালোককে সহ্য করেছে, শোষণ করেছে, বাতাস নিয়েছে, জল শোষণ করেছে, তারপরে এ বড় হয়েছে, এবং তারপরে এর ছাল থেকে গাছের পাতা গজিয়েছে। স্পাউটিং মানে হচ্ছে গজানো, হ্যাঁ, আর লেপোরাস হাইট মানে হচ্ছে গিয়ে বার্ক বা গাছের ছাল। বাংলা মানেগুলো লিখে নেবে কিন্তু, হ্যাঁ, পরে নইলে পড়তে গিয়ে অসুবিধা হবে। তাহলে এর
ছাল ভেদ করে পাতায় গজিয়েছে। এইবার একটা শব্দ নিয়ে আমি বলেছিলাম লেপোরাস। লেপোরাস শব্দটা আমি বলেছিলাম মেডিকেল টার্ম থাকবি জিবি প্যাটেলের কবিতায়। লেপোরাস শব্দটা এসেছে একটা রোগ বা ডিজিজের নাম থেকে, দ্যাট ইজ লেপ্রোসি। লেপ্রোসি মানে হচ্ছে কুষ্ঠ রোগ। ওকে, এবং লেপ্রোসি স্পেলিংটা তোমরা একটু লিখে রাখো, LEPROSY। লেপোরাস হাইডের তলায় দাগ দাও, দিয়ে ওখানে লেপ্রোসি ডিজিজ বলে লিখে নাও। লেপ্রোসি রোগ থেকে এই শব্দের টার্মটা নেওয়া হয়েছে, লেপোরাস হাইড। তাহলে কুষ্ঠ রোগ, লেপ্রোসি মানে হচ্ছে কুষ্ঠ রোগ। হঠাৎ করে কবি এখানে কুষ্ঠ রোগের কথা কেন বললেন? ইন দ্য সেন্স আমরা নর্মালি কিন্তু এটাকে রিলেট করতে পারবো না। কুষ্ঠ রোগের সঙ্গে একটা গাছের কি সম্পর্ক? এবার কুষ্ঠ রোগ সম্বন্ধে কি আমাদের কারোর আইডিয়া রয়েছে? মানে আমরা দেখো, কুষ্ঠ এখন ভারতবর্ষে প্রায় অবলুপ্ত, প্রায়, সম্পূর্ণ অবলুপ্ত নয়, ইদানিংকালে আবার একটু মাথা ছাড়া দিয়ে উঠছে কুষ্ঠ, যদিও সে হারে নয়, মানে বিপজ্জনক হারে বৃদ্ধি পায়নি। একটা সময় কুষ্ঠ ছিল মারণ ব্যাধি। কুষ্ঠ আক্রান্ত হলে মানুষজন তার কাছে যেত না, প্রচন্ড ছোঁয়াচে রোগ বলা হয় কুষ্ঠকে। হ্যাঁ, এইবার কুষ্ঠ হলে কিন্তু মানুষ মারা পর্যন্ত যেত। তোমরা বিদ্যাসাগরের অনেক গল্প আছে, সেই গল্পে দেখবে একজন কুষ্ঠ রোগীকে বাঁচিয়েছিলেন বিদ্যাসাগর, ঠিক আছে? কেউ তার কাছে যাচ্ছিল না, বিদ্যাসাগর তার কাছে গিয়েছিলেন। এবং মাদার টেরেসা গল্প তোমরা তো নোবেল লেকচারে পড়েছিলে, সেখানেও কিন্তু একজনকে তুলে এনেছিল, তার মধ্যে একজন কুষ্ঠ রোগী ছিল। যাই হোক, সেই কুষ্ঠ রোগ জিনিসটা কি না, ওই যে কথাটা নীলিমা বলছে যে হ্যাঁ, এই রোগটা হলে যে অংশ হয়, বেসিক্যালি হাতেতে এই প্রকোপটা বেশি দেখা যায়, গোটা শরীরে ফোঁসকা বেরোনোর মতো হয়। মানে অনেকটা সেই পক্স হলে যেমন হয় না, তার থেকেও ভয়ানক হয় কিন্তু। এবং ওই জায়গাগুলো ধীরে ধীরে পচতে শুরু করে, জীবাণু ওই জায়গাগুলো, ব্যাকটেরিয়া ওই জায়গাগুলোকে পচিয়ে দেয়, ওই ঘায়ের মতো হয়ে যায়, দগদগে ঘা যাকে বলা যায়। তাহলে এইবার গাছ, এবং এই কুষ্ঠ হলে কি হয় বলতো, যখন ভালো হয়ে যাবে, যদি ভালো হয়, ভালো হয়ে যাবার পরেও কিন্তু আমাদের স্কিন আনইভেন হয়ে যাবে, অসমান। কখনই ওই স্কিনের যে কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার পর সমতল আর হয়ে উঠবে না। এবার ভেবে দেখো, একটা গাছের ছাল কোনোদিন সমতল হয় না, গাছের ছাল কিন্তু আনইভেন হয়, অসমান হয়। তাই গাছের ছালকে একজন লেপ্রোসি রোগীর শরীরের যে ছাল তার সঙ্গে তুলনা করা হলো। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে কেন একে লেপোরাস হাইড বলা হলো। লেপোরাস হাইড বলা হলো গাছের ছালকে, ঠিক যেমন লেপ্রোসি রোগীর স্কিন আনইভেন হয়ে যায়, অসমান হয়ে যায়, গাছের ছালও অসমান, সেই কারণে গাছের ছালকে লেপোরাস হাইড বলা হয়েছে। ওকে, তাহলে ফার্স্ট স্ট্যান্ডার্ড আমাদের বেশ। তাহলে ফার্স্ট স্ট্যান্ডার্ডে আমরা দেখলাম কবি বলল যে ঠিক আছে, এইসব করলে হবে না, এরকম অল্প স্বল্প আঘাত দিয়ে হবে না, চলো আমি বলে দিচ্ছি কি করলে কি হতে পারে। সেকেন্ড স্ট্যান্ডে এসে কবি বলছেন, সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং জোরে আঘাত কর। হ্যাক অ্যান্ড চপ মানে এটা পুরোটা একটা টার্ম, যেমন ধরো টাইম অ্যান্ড টাইড এইভাবে বলি আমরা, ব্রেড অ্যান্ড বাটার, এটা হ্যাক অ্যান্ড চপ, অর্থাৎ যাও জোরে আঘাত করো। ওই একটা ছুরি নিয়ে গিয়ে টুক করে একটু গায়ে মেরে দিলাম, যে গাছটা মরে পড়ে যাবে করে, সিনেমায় গুলি চালানোর মতো। হ্যাঁ, ভিলেন দুটো গুলি চালালো, টিকলো না, মানে 10টা গুলি চালালো, একটাও টিকলো না। হিরো একটা গুলি চালালো, একবার 10 জন মরে গেল, সেসব হবে না এখানে। বুঝতে পেরেছো? একবার রিয়েলিটিতে নেমে এসো, গাছ কাটতে গেলে সে ছুরি টুরি দিয়ে হবে না, যাও বড় সড়ো কুরুল টুরুল নাও, যাও গিয়ে জোরে আঘাত করো। তবু কবি কি বলছেন, বাট, আবার এখানেও তিনি কিন্তু বলছেন, জোরে আঘাত করলেও তো সব কাজ হবে না বলছেন, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু শুধুই মাত্র আমি কেটে দিলাম দিয়ে ভাবলাম সব কাজ হয়ে গেল, সেটাও আবার হবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, খুব একটা যে যন্ত্রণা এটা গাছটাকে দিতে পারবে তা নয়। ওকে, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। তুমি একটা কোঠার নিয়ে গিয়ে, আমি বারবার বলছি ইমাজিন করবে বট গাছের কথা, ছোটখাটো গাছ ভাববে না, একটা কোঠার নিয়ে গিয়ে একটা ডাল হয়তো বট গাছের কাটতে পারলে, কিংবা একটা কাটারি বলা হয় যাকে, নিয়ে গিয়ে কাটলে কি হবে, বড় জোর কি হবে, ব্লিডিং বার্ক, রক্তাক্ত যে ছালটা। দেখো, কবি কিন্তু গাছের জন্য ব্লিডিং শব্দটাকে ইউজ করছেন, যেটা ইউজ করা যেতে পারে মানুষের জন্য। তার মানে
কবি কেন বারবার মানুষের জন্য ইউজ করা শব্দগুলো ইউজ করছেন, যেমন কিলিং, এখানে ব্লিডিং, বারবার তিনি কিন্তু ইঙ্গিত দিতে চাইছেন যে তুমি যেটা কাটছো বা তুমি যাকে আঘাত করছো সেও মানুষের সমানই সমান যন্ত্রণা পাচ্ছে। তাহলে বলছে দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ওই যে রক্তাক্ত ছাল ও তো মিলিয়ে যাবে। আমরা দেখি গাছ কাটা কিছুদিন পরে, ধরো কোনো একটা গাছের ছাল একটুখানি কেটে বাদ চলে গেছে, 1 মাস পর তুমি যদি ওই জায়গা দিয়ে আবার গিয়ে দেখো, ও জায়গাটা তুমি আর খুঁজে পাবে না, কারণ গাছ তার নিজের যে চামড়া সেটা অটোমেটিক হিল হয়ে যায়, তার যে ছাল সেটা অটোমেটিক হিল হয়ে যায়। তাহলে কবি বলছেন নিয়ে গিয়ে তুমি একটা ডাল কেটে ফেললে বা একটা কোনো অংশ ছুলে দিলে এতে কিছুই হবে না, সেটা নিজে নিজেই কিছুদিন বাদ আবার মিলিয়ে যাবে, কিন্তু তবুও ওই ছালটাকে কবি ব্লিডিং বলছে, রক্ত বেরোবে, মানুষের যেমন রক্ত বেরোয় গাছেরও রক্ত বেরোবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং দেখা গেল তুমি ওই গাছটাকে কেটেই ফেলেছো, ওকে, তুমি ওই গাছটাকে কেটে ফেলেছো, গাছটার কাণ্ডটা কেটে ফেলেছো। তখন কবি বলছে তুমি তো কাণ্ড কেটে নিয়ে এসে নিশ্চিত হয়ে গেলে, যে ভাবলে যাক পুরো গাছটাকে কেটে ফেলেছি, বাট কি বলা হচ্ছে, কবি বলছে না এতেও হবে না, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির একেবারে কাছ থেকে, তুমি একেবারে মাটির লেবেল করে ধরো গাছটাকে কেটে এনেছিলে, কিন্তু ওই মাটির লেবেল করে কাটা অংশ থেকেই, মাটির একেবারে কাছ থেকেই উইল রাইজ কার্লড গ্রিন টুইক্স, সেখান থেকে কি উঠে আসবে, কার্ল অর্থাৎ কোঁকড়ানো, গ্রিন টুইক্স সবুজ ছোট ছোট ডাল বলতে পারো। হ্যাঁ, টুইক মানে অ্যাকচুয়ালি ছোট ডাল, ছোট ডাল বলতে দেখবে আমরা নতুন গাছ জন্মানো দেখেছি, মানে একটা গাছ কেটে দেবার পর কখনো কি তোমরা এই গাছটা কাণ্ডটা কেটে ফেলার পর তুমি ভাবলে যাক ও আর কোনো চিন্তা নেই গাছটা কেটে ফেলেছি, কিন্তু কবি বলছে না তুমি যা ভাবছো তা নয়, ও বেটা এত সহজে মরবে না, কিছুদিন বাদ আবার ওই মাটির কাছ থেকে দেখবে কোঁকড়ানো সবুজ ছোট ছোট ডাল বেরিয়ে আসছে, মিনিয়েচার বোনস, মিনিয়েচার মানে ছোট ভার্সন, যে কোনো কিছু ছোট ভার্সনকে মিনিয়েচার বলা হয়, আর বউ মানে হচ্ছে ডাল, একই, অর্থাৎ ডালের ছোট ভার্সন আবার বেরিয়ে যাবে। তুমি তার বড় ভার্সনটা কেটে এসেছো, কেটে নিশ্চিত হয়ে গেছো, কিন্তু এসে দেখবে তার মিনিয়েচার ভার্সন আবার বেরোতে শুরু করে দিয়েছে। না, এ তো বড্ড বেহা, তাহলে এইভাবে কাটা হবে না, এইভাবে কাটলেও মরছে না, আমি জোরে আঘাত করলাম, কাণ্ডটা পুরো কেটে ফেললাম, এ তো প্রচন্ড বেহা, তাও মরছে না। হুইচ ইফ আনচেকড, এবার এই যে ছোট্ট ছোট্ট কার্ল টুইকগুলো বেরিয়েছিল, সেগুলো যদি তুমি আনচেকড অবস্থায় ফেলে রেখে দাও, ধরো 1 বছর সেই দিক দিয়ে গেলেই না, তুমি তো গাছটা কেটে এনে সে যাক ব্যবস্থা করে ফেলেছো, তারপর আর ওই দিক দিয়ে যাওই নি, তাহলে ওটা তুমি আনচেক অবস্থায় রেখে দিলে, পরীক্ষা করলে না, গিয়ে দেখলে না, উইল এক্সপ্যান্ড এগেইন টু দ্য ফর্মার সাইজ, ফর্মার মানে আগে, তুমি যদি 1 বছর ওই দিক দিয়ে না যাও, কি 2 বছর ওই দিক দিয়ে না যাও, 2 বছর বাদ যদি গিয়ে দেখো আরে গাছটা তো আবার তার পুরাতন অবস্থায় ফিরে আসবে। তাহলে কবি কিন্তু বলছেন বড্ড বেহায়া এই গাছ, ছুরির আঘাতে কাটা যায় না, আমি বললাম কাণ্ড সমেত ওকে কেটে ফেলো, কেটে ফেললে কিন্তু এ তো হার মানে না, বড্ড বেহায়া, আবার জন্মায়, এত নির্লজ্জ কেউ হয়, গাছ বড্ড নির্লজ্জ, হ্যাঁ, ও কোনো সম্মান নেই, বোধ নেই, কিচ্ছু নেই, আবার দেখো নিজে নিজে জন্মে যাচ্ছে। তাহলে এই যে দেখো কবি কথাগুলো কিন্তু সব গাছের বিরুদ্ধে বলছেন, কিন্তু কবিতাটা শুরুতে আমি বলেছি কথাগুলো গাছের বিরুদ্ধে বলে অ্যাকচুয়ালি তিনি মানুষের বিরুদ্ধে বলছেন, গাছের বিরুদ্ধে নয়। কবি বলতে চাইছেন এই যে বেহায়া শব্দটা আমি প্রয়োগ করলাম, এই বেহায়াটা আসলে গাছটা নয়, আমরা মানুষেরা বেহায়া। হ্যাঁ, গাছটার মধ্যে বেঁচে থাকার একটা অদম্য ইচ্ছা শক্তি আছে, আর আমাদের মধ্যে মেরে ফেলার একটা ইচ্ছা শক্তি আছে। এই মনুষ্য জাতি শুধু ধ্বংস করতে এসেছে, গাছ নিজেই নিজেকে ক্ষত বাগিয়ে নিজেকে সৃষ্টি করার চেষ্টা করে, আর মানুষ সৃষ্টি দেখতে পারে না, সৃষ্টি দেখলেই তা ধ্বংস করতে চায়। তাই জন্যই তো সেই গাছটা যতবার বেড়ে উঠবে ততবার কাটতে চাইবে। তাহলে কবি এইবার 3rd স্ট্যান্জায় গিয়ে
আলটিমেট উপায় বলছেন যে কিভাবে আলটিমেটলি মেরে ফেলা যায়, থার্ড এবং ফোর্থ স্ট্যান্ডায় ব্যাখ্যা করবে। এবার কবি বলছেন না এরকম বেহায়া হলে তো হবে না, এরকম বেহায়া গাছকে এইভাবে মারলে হবে না। তাই দেখো থার্ড স্ট্যান্ডার শুরুতেই তিনি বলছেন নো, না এই হ্যাকিং চপিং করলে হবে না। এই নোটা কিসের জন্য বলেছে বলো তো, কোশ্চেন দেয় আমাদের, হ্যাঁ, যে নো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, কোন জিনিসটা এক্সপ্রেস করতে চেয়েছেন। নো দ্বারা কবি অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে চেয়েছেন যে শুধু হ্যাকিং এবং চপিং করলেই গাছকে মারা যাবে না। ওকে, শর্ট কোশ্চেন আমি এটা দিয়ে দেবো, চিন্তা নেই, দেওয়া আছে অলরেডি তোমাদের কাছে যে বইগুলো আছে। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। না না না, এইভাবে হবে না, ওই কাণ্ডের ওপরে কেটে হবে না, মূল সমেত থেকে উপড়ে ফেলো। তাহলে দ্যাটস দ্য আলটিমেট অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু কিল আ ট্রি, তাই না? তাহলে এসব করে যখন হচ্ছে না, এটা কি করতে হবে? এক মিনিট, ওকে, তাহলে আলটিমেট উপায় কবি কি বললেন? দেখো তুমি তো কাণ্ড কাটলে বাবা, কাণ্ড কেটে কি দেখলে, সে আবার জন্মাচ্ছে, বড় বেহায়া, ওকে মূল সমেত তুলে দাও, দেখি এবার কোন দিক দিয়ে বেরোয়, তাই না? আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, এই টার্মটা খেয়াল রাখবে, অ্যাঙ্কারিং আর্থ, এটা থেকেও আমাদের শর্ট কোশ্চেন দেবে। অ্যাঙ্কার করে রাখা মানে ধরে রাখা, তাহলে অ্যাঙ্কারিং আর্থ বলতে গাছের মূলগুলো যে পৃথিবীকে যেভাবে ধরে রাখে ওই ঘটনাটাকে অ্যাঙ্কারিং আর্থ বলা হয়েছে। অর্থাৎ একদম ওর যে অ্যাঙ্কারিং আর্থ, অর্থাৎ আঁকড়ে ধরে থাকা পৃথিবী পৃষ্ঠ থেকে ওকে টেনে তুলে বের করে দাও, তার মানে মূল সমেত ওকে উপড়ে দাও। আঁকড়ে ধরে থাকা পৃথিবী পৃষ্ঠ বলতে কি বোঝানো হলো? গাছের কোন অংশটা পৃথিবীকে আঁকড়ে ধরে রাখে? মূল। তাহলে কবি এখানে ইনডাইরেক্টলি কি বললেন না, মূল সমেত তুলে দাও। ইট ইজ টু বি রোপড, একে দড়ি দিয়ে বাঁধতে হবে। টাইট মানে সরি রোপড টাইট, একে দড়ি দিতে হবে এবং দড়ি দিয়ে বাঁধতে হবে, পুরোটা একসাথে এটা। অ্যান্ড পুলড আউট, তারপর একে টেনে বের করে দাও। স্ন্যাপড আউট, একবারের চেষ্টাতেই ঝটকা দিয়ে বের করে নাও। এবার এখন হয়তো আমরা বলবো যে স্যার এখন আর দড়ির প্রয়োজন নাই, একটা জেসিবি নিয়ে এলি কাজ শেষ। হ্যাঁ, জেসিবি নিয়ে এলি, অতি সহজে এত বছরের কষ্ট করে বেড়ে ওঠা বড় বড় বট গাছও কোনো ব্যাপারই না, যে দীর্ঘ বছর ধরে এত কিছু শোষণ করে এত কিছু ঝড় ঝঞ্ঝা সয়ে বড়ে উঠলো, তাকে আমরা আজকাল তো কয়েক মুহূর্তেই উপড়ে গোড়া সমেত তুলে দিচ্ছি, কোনো ব্যাপারই না আমাদের কাছে। এবার কবির আমলে জেসিবি ছিল কি না ছিল আমরা জানি না, বাট কবি এই কবিতা সেটা মেনশন করছেন না, কবি একটা দড়ি দিয়ে সেটাকে টেনে তোলার ব্যবস্থার কথা বলছেন এবং সেটাকে স্ন্যাপ, এক চান্সেই তুলে দিতে বলছেন, পলকের দৃষ্টি দিয়ে তুলে দাও, দেরি করো না আবার। হ্যাঁ, অর পুলড আউট এন্টায়ারলি, অথবা একেবারে সম্পূর্ণরূপে তুলে ফেলো, মানে কাণ্ডটা আগে কেটেও তুলতে পারো বা পুরোটাই একেবারে তুলে দাও, কাণ্ড মূল সমেত সব। আউট ফ্রম দ্য আর্থ কেভ, এবং একে বের করে আনো কোথা থেকে? পৃথিবীর গুহা থেকে। এই আর্থ কেভ টার্মটাও ইম্পর্টেন্ট, এটা একটা মারাত্মক আয়রনি। লক্ষ্য করো, বলা হলো আর্থ কেভ, পৃথিবীর গুহা। আমরা সবাই জানি গাছকে যদি মূল সমেত উপড়ে ফেলি তাহলে সেই জায়গাটা একটা ফাঁকা স্থান সৃষ্টি হয়, মানে গহ্বরের মতো, কারণ ওই জায়গাটা তো গাছের মূলটা ছিল, মূলটা তুলে নিলে ওই জায়গাটা তো ফাঁকা হবেই, ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু কবি ইনডাইরেক্টলি ওই যে ফাঁকা স্থানটা সৃষ্টি হলো ওটার দ্বারা ইঙ্গিত দিতে চাইলেন তুমি তো ফাঁকা করলে, এবার সায়েন্স আমাদের কি বলছে? পৃথিবীর কোনো স্থান শূন্য থাকতে পারে না। কবি তাই বলছেন, সায়েন্সেরই একটা সহায়তা নিয়ে তিনি এই জায়গাটা আয়রনি করছেন যে কি, ওই স্থানটা যেটা তুমি শূন্য করলে সেটাও শূন্য থাকবে না, ওটা ভরবে একদিন, কিন্তু ভরবে কি দিয়ে? ভরবে আর নতুন কোনো গাছ দিয়ে নয়, তোমারই সমাধি দিয়ে। অর্থাৎ আমরা বলি না যে মানুষ নিজের হাতেই নিজের কবর খুঁড়ছে, এইটাই হলো সেই কবর। গাছটা তোলার পর যে খালটা সৃষ্টি হলো ওটাই একজন মানুষের কবর। ওই গাছটা থাকলে 100টা মানুষের প্রাণ বাঁচত, ওই গাছটা তোলাতে একটা মানুষের প্রাণ যাবে, ওটাই আমরা নিজেদের হাতে নিজেদের কবর খুঁড়লাম। এখানে আর্থ কেভ বলতে মানুষের নিজের হাতে নিজের কবর খোঁড়ার ঘটনাকে বোঝানো হয়েছে।
ইনডাইরেক্টলি কিন্তু কবি অনেক কিছু ইঙ্গিত দিয়েছেন এই কবিতায়। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য রুট ট্রি এক্সপোজড। এবার যখন এই মূলটা তোলা হয়ে গেল, আর্থকেপ সৃষ্টি হয়ে গেল, তখন কবি একটা কথা প্রয়োগ করলেন, এইবার গাছের যা ক্ষমতা সেটা এক্সপোজ হয়ে গেল, বাইরে বেরিয়ে গেল। গাছের আসল ক্ষমতা কোথায় থাকে? গাছের মূলে। মূল যদি না থাকতো বাকি অংশটা থাকতো না। মূলটাই তো গাছের প্রধান অংশ, একে শক্ত করে ধরে রাখে। খাদ্য রস থেকে শুরু করে সমস্ত কিছু উপাদান তো মূলই প্রদান করে। তাহলে সেই মূলটাই যখন মাটি থেকে বেরিয়ে আসছে তখন কিন্তু তার শক্তি ক্ষয় ঘটে যাচ্ছে। দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট। এবার মূলটার একটু বর্ণনা দিয়েছেন। মূলকে কবি কি বলেছেন? সোর্স, উৎস। ওই যে বললাম গাছের খাদ্যের উৎস তো মূল। এবং এটা দেখতে কেমন হয়? হোয়াইট। যেহেতু আমরা সবাই জানি এটা সায়েন্সের ব্যাপার, সূর্যালোক পায় না, তাই হোয়াইট। অ্যান্ড ওয়েট, ভিজে ভিজে। ভিজে ভিজে তো হবেই, কারণ এতে জল শোষণ করে। দ্য মোস্ট সেন্সিটিভ। কবি কিন্তু আবার একটা শব্দ প্রয়োগ করলেন, মোস্ট সেন্সিটিভ। হ্যাঁ, আমাদের মানুষদের যেমন ধরো চোখ, চোখ হচ্ছে কিন্তু মোস্ট সেন্সিটিভ অর্গ্যান, তেমনি উদ্ভিদের মোস্ট সেন্সিটিভ যদি অর্গ্যানই ধরি আমরা, এখানে যেহেতু কবি হিউম্যান বিংয়ের মতোই ভাবছেন, আমরা অর্গ্যানই বলছি, সেটা হচ্ছে কি রুট। এই রুট যদি না থাকতো তাহলে গাছই আসতো না। এবং রুট অত্যন্ত সেন্সিটিভ। দেখবে কোনো একটা গাছ তুলতে গিয়ে যদি মূল কিছুটা ছিঁড়ে যায় না, সে গাছ কিন্তু মরে যাবে। অন্য জায়গায় তুমি যখন তাকে লাগাতে যাবে, সে গাছ মরে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বেঁচে যায়, সেটা আলাদা কথা, বাট প্রবাবিলিটি বেড়ে যায় মরে যাওয়ার। বেশ। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। এটা বছরের পর বছর ধরে পৃথিবীর ভেতর বা মাটির ভেতর লুকিয়েছিল। তাহলে গাছের সেই প্রাণ ভোমরা অর্থাৎ মূল, তাকে এবার আমরা তুলে ফেলেছি। সেই রূপকথার গল্প পড়তাম না, যে লাল কমল নীলকমল গিয়ে মানে ভূতেদের সঙ্গে লড়াই করছে, তাদেরকে মারতে পারছে না। না, তাদেরকে মারতে কিন্তু কোনোদিনই পারবে না। কতক্ষণ মারতে পারছে না? যতক্ষণ না তারা সেই দেশলাই কাঠির বাক্সে থাকা প্রাণ ভোমরাটা নিয়ে এসে হত্যা করছে। ওই ভূতেদের এমনি এমনি হত্যা করা যায় না, সামনে থেকে অস্ত্র চালিয়ে তাদের হত্যা করা যায় না। সেই রূপকথার গল্পে ভূতগুলো এই গাছটা, বেটাকে এত সহজে মারা যায় না। ওর প্রাণ ভোমরাটাকে বের করে আনতে হবে। আর ওর প্রাণ ভোমরা কোনটা? মূল। তাই মূল সমেত ওকে উপড়ে ফেলে দাও। তাহলে থার্ড স্ট্যান্ডায় এসে কবি আলটিমেট একটা সলিউশন বলে দিলেন, কিভাবে মানে সার্বিকভাবে গাছকে তুমি তুলে ফেলে দেবে, মানে তার প্রাণটা তুমি শেষ করবে। গাছকে তো আমরা মেরে ফেললাম, কবি বলছেন না না দাঁড়াও, এখানে তো শেষ হয়নি। আমরা তো মানুষ, ক্রুয়েলিটির চরম সীমায় না পৌঁছানো পর্যন্ত আমরা থামি না, স্বাভাবিক ব্যাপার। আমরা যাকে ধরি তার শেষ না দেখে ছাড়ি না, বড্ড জেদি কিনা আমরা। তাই এখানেও সেই জেদটা কাজে লাগাতে হবে। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে? মূল তুলে ফেলেছো মানে গাছকে মেরে ফেলেছো? না না, সেটা তো নয়, এখনো বাকি আছে তোমার কাজ। কি কাজ বলা হচ্ছে দেখো, then the matter of scorching and choking। এইবার শুরু হবে আসল কাজ। তুলে তো ফেললে, এইবার কোন বিষয়টা শুরু হবে? স্কর্চিং। দেখবে আমরা বলি না স্কর্চিং হিট অফ সামার, অর্থাৎ রোদে শুকোতে দেওয়ার কথা বলা হয়েছে। স্কর্চিং মানে শুকানো। তাহলে এরপর একে রোদে শুকাতে হবে। অ্যান্ড চোকিং, একে শুষ্ক করতে হবে। হ্যাঁ, তারপর কি বলেছে, অ্যাকচুয়ালি স্কর্চিং মানে রোদে পোড়ানো। রোদে পোড়ানো যায়, রোদে শুকানো তাই। মানে গাছটাকে কেটে আনলে এবার তাকে পিস পিস করে কেটে রোদে ফেলে রাখতে হবে। তারপর একে চোক করতে হবে, অর্থাৎ রোদ, ধরো গাছ যখন কাটবে তার মধ্যে তো জলীয় উপাদানটা অনেকটা বেশি থেকে যাবে, তাহলে সেই জলীয় উপাদানটাকে তো শুকাতে হবে, নাহলে তো কাঠ শক্ত হবে না। যে পাটাটা তৈরি করব সেটা তো শক্ত হবে না, তাকে শক্ত করতে গেলে একে নিয়ে এসে রোদে ফেলে রাখো। তারপর সেটাকে শুকাও, চোক করো, শুকাও। ইন দ্য সান, রোদ্রে। অ্যান্ড এয়ার, বাতাসে। ব্রাউনিং, এবার একে বাদামি করো। দেখবে প্রথমে কেটে আনার পর গাছের রং একরকম থাকে, তারপর শুকিয়ে যাওয়ার পর রংটা কিছুটা কালচে কালচে হয়ে যায়, একে ব্রাউনিং করা বলা হয়। এই প্রসেসটার নাম ব্রাউনিং।
তারপর একে ব্রাউনিং করো, হার্ডেনিং করো, একে শক্ত করো, রোদ পাইপে একদম কাঠ শক্ত করে তোলো, হ্যাঁ, টুইস্টিং, একে মোচড়াও, দোমড়াও, উইদারিং। উইদারিং মানে অ্যাকচুয়ালি একেবারে সম্পূর্ণরূপে প্রাণহীন করে ফেলা। কারণ দেখো, প্রথমে তুমি কাটলে, কাটার পরেও গাছের মধ্যে একটু প্রাণ থেকে যায় তো, হ্যাঁ, তাহলে দেখবে অনেক সময় আমরা গাছ কেটে এনেও সেই ডাল রোপণ করে আবার নতুন গাছ জন্মায়। মানে গাছকে কাটলেই যে তার প্রাণ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তা নয়, সে যদি আবার মাটি পায় আবার জন্মে উঠবে। গাছের মধ্যে থাকে সব থেকে বেশি প্রাণ শক্তি। তাহলে ওকে এই সুযোগটা দিলে হবে না, ওকে রোদে ফেলো, শোকাও, শুষ্ক করো, বাদামি করো, শক্ত করো, দোমড়াও, মোজরাও এবং সবশেষে উইদারিং, একেবারে নির্জীব করে ফেলো। অ্যান্ড দেন ইট ইজ ডান। এবং তারপরে এটা শেষ হবে। হ্যাঁ, এইবার তোমরা হাঁপ ছাড়তে পারো যে হ্যাঁ, যাক, বেটা গাছ মরেছে, কিছুতেই মরছিল না বাবু, কাণ্ড কেটে ফেললাম, আবার জন্মাচ্ছিল, মূল সমেত তুলে এনো নিশ্চিত নই আমরা, যদি আবার কোনো ক্রমে কিছুদিন ফেলে রাখি সেটা আবার জন্মে যাবে। বেটার মধ্যে এত প্রাণ শক্তি আসে কোথা থেকে? আমরা মানুষেরা এত প্রাণ শক্তি তো পাই না। আমরা মানুষেরা এত অল্পতেই দেখবে হাল ছেড়ে দিই। আমরা অল্পতেই যে কোনো জায়গায় ব্যর্থ হলে, আর স্যার এটা আমার দ্বারা হয় না, এটা আমি পারি না, এরকম কথা প্রতিনিয়ত আমরা বলে যাই। শিখতে তো পারি একটু গাছকে দেখে, তার মধ্যে অদম্য বাঁচার ইচ্ছা। আর যে কোনো জিনিস বা যে কোনো ব্যক্তির মধ্যে যদি এই বাঁচার শক্তি বা বাঁচার ইচ্ছাটা অদম্য হয়, তাকে এত সহজে কেউ রুখতে পারে না। পজিটিভিটি আমাদের লাইফে যেমন আছে, নেগেটিভিটি তার থেকেও বেশি আছে। একটা গাছের কথাই ভেবে দেখো না, তার লাইফে কতটা নেগেটিভ দিক। এত নেগেটিভিটি থাকা সত্ত্বেও কিন্তু সে কোনদিন দমে না, সে বেঁচে থাকার শেষ চেষ্টাটা চালিয়ে যায়। এবার আমরা মানুষেরাও শেষ চেষ্টা করে যাই গাছটাকে কিভাবে ধ্বংস করা যায়। কবি আলটিমেটলি বললেন, তাহলে এই প্রসেস অবলম্বন করো, মূল সমেত তোলো, নিয়ে এসে শোকাও, রোদে এত কিছু করো, তবে তোমার ডান। এইবার তোমার সেটা ফার্নিচার হবে, তোমার শখের রাজপ্রাসাদে সুন্দর করে শোপিস হয়ে বসে থাকবে কয়েকটা কাঠের জিনিস। পরিবেশ ওই গাছটা ছিল তখন ভালো লাগে দেখতে? ভালো লাগে না। ওটা তোমার ঘরে শোপিস হলে, তোমার ঘরে শোবার খাট হলে, তোমার ঘরে দরজার কাঠ হলে কিংবা আলমারির কাঠ হলে তবেই না দেখতে সুন্দর লাগে। তার মানে কি কবি বলতে চাইছেন আমরা গাছ কাটবো না, আমরা শোপিস তৈরি করব না, বা দরজা আলমারি তৈরি করব না? করব, বাট করাটাই যেন আলটিমেট লক্ষ্য না হয়। অর্থাৎ শুধু কেটেই গেলাম আর কেটেই গেলাম তা নয়। তোমরা কিন্তু ক্লাস 10-এ এরকমই একটা কবিতা পড়েছিলে, মাই ওন ট্রু ফ্যামিলি বলে। সেখানে কবি একটা কথা বলেছিল যে যদি তুমি গাছ কাটা বন্ধ করতে না পারো, অ্যাটলিস্ট তুমি শপথ করো একটা গাছকে পড়তে দেখলে তুমি 2টো গাছ রোপণ করবে। ইয়েস, এইটা উপায়। তুমি যদি একটা গাছ কাটো, 2টো গাছ রোপণ করো। ওকে, অ্যাকর্ডিং টু দ্য হিন্দু মাইথোলজি, এখানে তো কবি 2টো গাছের কথা বলেছিলেন, হিন্দু মাইথোলজি কিন্তু বলছে একটা গাছ কাটলে 5টা গাছ রোপণ করতে হয়। ওকে, এবং গাছকে কিন্তু আমরা বরাবর অনেকে দেবতা বলে গণ্য করে থাকি। অনেক গাছকে দেখবে আমরা দেবতা বলে পুজো করে থাকি, যেমন বেল, অশ্বত্থ, এই সমস্ত গাছকে অনেক জায়গায় পূজা করা হয়। হ্যাঁ, কেন পূজা করা হয়? কারণ গাছ হচ্ছে কি প্রকৃতির রক্ষাকর্তা, আর এই জগতে যারা যারা রক্ষাকর্তা তাদের সকলকে রক্ষা করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। মানে হিন্দু মাইথোলজি ওয়াইজ গাছ কাটতে গেলে গাছের থেকে অনুমতি নিতে হয়, ঠিক আছে? এবার একটা গাছ কাটলে 5টা গাছ যদি রোপণ না করতে পারি, অন্তত 2টো গাছ তো করতেই পারি, তবে তোমার ওই আলমারি করা, খাট করা এগুলো সাজে। আদারওয়াইজ তুমি কিন্তু পরিবেশকে ধ্বংসই করছো, শুধু ভোগ বিলাস করে যাচ্ছ। এই কবিতায় কবি কিন্তু ইনডাইরেক্টলি সেই কথাগুলি আমাদের কানে যেন বারবার বাজালেন। এই কথাগুলো যখন পড়ছিলাম মনে হচ্ছিল না যে এগুলো আমরা নিজেদের প্রতি নিজেদের একটা বিদ্রুপ শুনছি। সেই কবি বলে না যে গায়ে বা আঁতে ঘা দিয়ে কথা বলছেন, হ্যাঁ, মানুষের আঁতে ঘা দিয়ে কথা বলছেন কবি। মিষ্টি মিষ্টি ভাবে বলছেন যে দেখো, তোমাদের মতো ক্রুয়েল, তোমাদের মতো নৃশংস মানে পদার্থই বলবো, মানুষ আর বলা চলে না, আর কেউ হতে পারে না এই দুনিয়াতে।
বেশ